শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, সাথে আছি আমি নাবিলা সোহার। গুলি করে কুপিয়ে ব্যবসায়ীর স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। রাস্তা অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চাইলেন তারা। এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় বাড়ির মালিক ও দারোয়ান জড়িত থাকতে পারে। পুলিশ বলছে 7 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। আর বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে। বিস্তারিত জানবো আমরা রাবি সিদ্দিকীর রিপোর্টে। রোববার রাতে রাজধানীর বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডে নিজ বাসার সামনে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার লুট করে একদল সন্ত্রাসী। স্বামীকে গুলি করছে, কোপাচ্ছে সন্ত্রাসীরা। চিৎকার করে সাহায্য চাইছেন তার স্ত্রী। গেটে তালা থাকায় স্বামীকে বাড়ির ভেতরে ঢোকাতে পারেননি। পরিবারের অভিযোগ, গেটের চাবির জন্য বাড়ির মালিকের কাছে গেলেও চাবি পাননি। আমার বলে ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আদারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটে তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। তালা তো আমি কইলাম তো, তালা তো আমি লাগাইলে, আমি গেছিলাম তখন ওই সময় উপরে 3 তলায়, তখন ফোন দিছিল আমাকে ডাক দিয়ে। রাত 11টার আগেই গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর নাই দারোয়ানদের। খোঁজ মেলেনি বাড়ির মালিকের। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আজকে এইভাবে করবো, কালকে ওইখানে, পরশু ওইখানে, এইভাবে করলে তো আমরা তো বনশ্রীতে কোনো সেফটি পাইতাছি না। উনি কখন ঢুকবে, কোন সময় বেরোবে, কিন্তু দারোয়ান কেন আপনার গেট বন্ধ রাখবে? ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর টিম। তাদের কাছে জানমালের নিরাপত্তার দাবি তোলেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে অলংকার জুয়েলার্সের সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রীর সড়ক। তা আমাদের নিরাপত্তার জন্য সরকার কি করতেছে? এখন আমাদের যদি নিরাপত্তা না দেয় আমরা ব্যবসা কিভাবে করবো? আমরা কোনো প্রোটেক্ট পাই না, উল্টা আমরা আরো হয়রানি হই। পরে রামপুরা থানা পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেন ব্যবসায়ীরা। পুলিশ জানায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। 3টা মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন। আমি ভিকটিমের সাথে কথা বলছি, ভিকটিম এটাকে আমাকে বলে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোনো হুমকি ছিল কিনা, কেউ চাঁদা চেয়েছিল কিনা, বলছে না আমার কোনো হুমকি ছিল না, চাঁদাও চাই নাই। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানবো। আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আছেন এই মুহূর্তে আফতাবনগরে। একটু টিপুর কাছে যেতে চাই। টিপু, গত রাতে তো এলাকায় গোলাগুলি ঘটনা ঘটেছে, আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর মনে হচ্ছে? সোহার, গতকাল মূলত বনশ্রী এলাকাতে যে গোলাগুলির ঘটনা ঘটে এবং এরপরে একজন ব্যবসায়ী তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা গতকালকে দেখেছি এবং আজ সকালেও তা ছিল। আমি এই মুহূর্তে আছি আফতাবনগরে এবং আফতাবনগর সহ বনশ্রী, বাড্ডা এই অংশটিতে আমি একটু ঘুরে দেখার চেষ্টা করেছি, কিন্তু গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছিলেন যে আজকে থেকে দৃশ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন দেখার কথা ছিল, সেরকম কিছু আসলে খুব বেশি আমাদের চোখে পড়েনি, বা বিশেষ কোনো টহল দল বা কোনো চেকপোস্ট বা কোনো নজরদারি বা কোনো ধরনের তল্লাশি কোনো কিছুই আসলে আমাদের চোখে পড়েনি। এই অন্যান্য দিনের মতোই সাধারণভাবেই মানুষজন চলাফেরা করছেন এবং যেসব পুলিশের যে পুলিশ বক্সগুলো আছে সেভাবেই রয়েছে এবং পুলিশ যারা দায়িত্বরত আছেন তারা সেভাবেই তাদের যে রুটিন দায়িত্ব আছে সেই রুটিন দায়িত্ব তারা পালন করছেন। এবং এই মুহূর্তে আফতাবনগর এলাকায়ও প্রচুর মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা আছে। সন্ধ্যার সময় যে মানুষের ভিড় থাকে সেই ভিড় আছে, কিন্তু অনেকের মধ্যেই আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মানুষের সাথে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের মনের মধ্যে একটি ভয় এখনও রয়ে গিয়েছে যে আইনশৃঙ্খলা কেন্দ্রিক যে ধরনের তথ্য তারা গণমাধ্যমে দেখতে পান বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পান, তার কোনোটা বিশ্বাসযোগ্য কোনোটা অবিশ্বাসযোগ্য হলেও তারা এক প্রকার দ্বিধার মধ্যে রয়েছেন যে আসলে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কেমন এবং সেই পরিস্থিতির উত্তরণ আসলে ঘটছে কিনা সেটি দৃশ্যমান নয়। সোহার। টিপু, ধন্যবাদ আপনাকে। এবারে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিসি এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আইনশৃঙ্খলার অবনতি এবং পরিস্থিতির উন্নতির দাবিতে তো আজ দিনভর বিক্ষোভ হয়েছে, এখন সেখানের অবস্থা কি, সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? সোহার, গত কয়েকদিনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটি কিন্তু জানেন যে সেই বিষয়ে কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি চলছে। শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই কিন্তু তারা আসলে বিক্ষোভ করছেন। তারা আসলে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন। এছাড়া বেশ কয়েকটি ধর্ষণ সহ ছিনতাই ডাকাতির ঘটনায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক কাজ করছে, যার কারণে সকলেই কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা দেখছি এখানে কিন্তু ছাত্র ফেডারেশন ছাড়াও সাধারণ নারী শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। তারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বলছেন দেশে নারীর যে নিরাপত্তা সেটি যাতে নিশ্চিত করা হয়। তারা দেখছেন সম্প্রতি একটি বাসে যে ডাকাতি এবং নারীর সাথে সেখানেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই জন্য তারা বলছেন দেশের পাহাড় কিংবা সমতল প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় নারীর যে নিরাপত্তা রয়েছে সেটি নিশ্চিত করতে তারা সকলেই বলছেন। এছাড়া যদি বলি আজকে কিন্তু একটু পরে আবার বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক করার জন্য তারাও কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন এবং তারাও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। তবে সোহার, আরেকটি বিষয় বলে রাখি, স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে রাতে যে নিরাপত্তার কথা বলেছেন সেটি কিন্তু আমরা খুব একটা এখন পর্যন্ত রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না। তবে টহল কার্যক্রম কিছুটা আমাদের চোখে পড়েছে। সোহার, ফয়সাল বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। সারা দেশে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ সহ সকল অরাজকতার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে ঠাকুরগাঁয়ে মিছিল করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী অরাজকতা বেড়ে চললেও সেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। নরসিংদীতে ছাত্র জনতার ব্যানারে র্যালি বের করা হয়, পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান বক্তারা। রাজবাড়ীতে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বিক্ষোভ হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ঝালকাঠি, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ আরও কয়েকটি জেলায় একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজ রাতেই পরিস্থিতির উন্নতি হবে। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের উল্লেখ করে প্রেস সচিব জানান, দ্রুতই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এমন কথা 53 বছরে কোনো মিডিয়া বলেনি। নিজের পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকেই বিভিন্ন গুজব রটাচ্ছে। এদিকে আজ সন্ধ্যার পর থেকে আরও জোরে সোরে অভিযান চালানো হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যে সমস্ত এলাকায় সমস্যা বেশি সেখানে টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। একই সাথে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মোটর সাইকেল দেওয়া হবে যাতে তারা দ্রুত ঘটনাস্থলে যেতে পারে, উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। আমরা চাই আপনাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সদস্যদের ধৈর্যের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন তিনি। সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জেনারেল ওয়াকার।
সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজন করা হয় বার্ষিক প্রতিযোগিতার। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এমটি ডাইরেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এবং নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সদস্যদের ধৈর্যের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। জাতির কল্যাণে সেনাবাহিনী পেশাগত দায়িত্ব পালন করছে উল্লেখ করে এ সময় জেনারেল ওয়াকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ফায়ারিং প্রতিযোগিতা সেনা সদস্যদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। আমিন বাবু, যমুনা নিউজ। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি বিদেশি বিভিন্ন এজেন্সি অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর আমন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। নূর বলেন, পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলেও দেশের অবস্থা আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি। এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই, কিংবা নানান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে, এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে। আন্ডারওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে। যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেড় দশকেরও বেশি সময় পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই আয়োজন ঘিরে গেল কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। সম্মেলনের প্রথমার্ধে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরে আসে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। স্বৈরাচার হটানোর লড়াইয়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জোর দেন দেশে স্থিতিশীলতার উপর। আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশ্বাস করি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান সিইসি। দুপুরে আরএফইডির নতুন কমিটির অভিষেক ও বিদায় সংবর্ধনা শেষে কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে, তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত। তিনি বলেন, সংসদীয়
আসনের সীমানা নির্ধারণে ৩৫০টিরও বেশি আবেদন জমে আছে। তবে আইন না বদল হলে এসব আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে, এর মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসি। আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজারে এই কথাটা বলেছি। সেটা যে নির্বাচনই হোক স্থানীয় সরকারের হোক জাতীয় সরকারের। দর্শক, এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানব। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 213 রান। পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 30টিরও বেশি রিসর্ট, কটেজ, রেস্তোরাঁ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরতে শুরু করেছেন। বেলা 12:30টার দিকে সাজেক ইউনিয়নের ইকো ভ্যালি রিসোর্টে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। এরপর দ্রুত আশপাশের রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনী ও স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। বাগাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা বেশ কয়েকটি কটেজ ও রেস্তোরাঁ। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পানির সংকটের বিষয়টা মাথায় রেখে যারা ফায়ার ফাইটার আছেন, আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্লাস ওখানকার যে নতুন কর্তৃপক্ষ আছে তাদের সাথে জেলা প্রশাসক মহোদয় কথা বলেছেন এবং তারা বিষয়টা অবগত আছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। তবে প্রায় 30টির মতো ছোট বড় রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ইউনিট, দীঘিনালা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের দিকে মুখ করেছে। আমরা আগে খবর পেয়েছি। সেনাবাহিনী, স্থানীয়রা, তারপরে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। বছরের এই সময়ে সাজেকে পর্যটকের ঢল থাকে। অগ্নিকাণ্ডের পর নিরাপদে সরে যান অনেকে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ। কক্সবাজারে বিমান ঘাঁটি এলাকায় স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর একজন মৃত বলে জানিয়েছেন চিকিৎসক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাগজপত্র না থাকায় ঘাঁটির ভেতরে নিয়ে যাওয়া হয়। এর জের ধরে বাধে সংঘর্ষ। সংঘাতের সময় কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায়। বিভিন্ন সামাজিক মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে মৃত্যুর কথা প্রচার হচ্ছে উল্লেখ করে ISPR জানে একে মিথ্যা দাবি হিসেবে বর্ণনা করেছে। বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে বৈঠক শেষে শহর থেকে ঘরে ফেরার সময় স্থানীয় কয়েকজনকে আটক করে বিমান বাহিনীর সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়লে দলে দলে ছুটে আসে গ্রামবাসী। এরপর বেঁধে যায় সংঘর্ষ। সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে শিহাব কবির নাহিদ নামের এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি পেশায় ব্যবসায়ী, বাড়ি সমিতি পাড়ায়। আমার একমাত্র ছেলে, 4 বোনের এক ছেলে, এই 4 বোন তো দুনিয়া তার বাঁচবে না। আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, মেরে তুলে দিলে আমাদের বাসস্থান যদি মেরে তুলে দেয়, তাহলে আমাদের এই দেশে আমাদের কোনো অধিকার, মৌলিক অধিকার আছে? আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল তারা বাধা দিয়েছে, তাদেরকে মারছে, তারাও মারছে। ওনারা আমাদের যারা আহত হয়েছে ওনাদেরকে হাসপাতালে আসছে না। আপনারা এইটুকু একটু ব্যবস্থা করেন। ও 2 জন আহত অবস্থায় ভর্তি আছেন, একজন নিহত হয়েছে। এমনি কিভাবে মারা গেছে এটা কি শনাক্ত করতে পারছেন? অটোপসির পরে বলা যাবে আর কি। আপাতত প্রাথমিকভাবে কি ধারণা করছেন আপনারা? মাথায় আঘাত পাইছেন, এটাই বলে। ঘটনার পর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে বাহিনীর সদস্য ও দুষ্কৃতিকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
হেমলেটবিহীন মোটরসাইকেল আরোহীকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি পুলিশের। সংঘর্ষে একজনের মৃত্যুর কথাও নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা। আহত নিহতর ভাই হিসাব জানি না, এটা হসপিটালে বলতে পারবে। এখন আমরা তো ফিল্ডে আছি, আমরা এখন মানে স্ট্যান্ড বাই পজিশনে আছি আর কি, কোনো ঝামেলা যেন না হয়। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতারা। আমি সাধারণ জনগণ যে আপনারা আইন কেউ হাতে নেবেন না, সবকিছু একটা বিচার আছে, সমস্যা হবে সমাধানও আছে, ইনশাআল্লাহ সমাধান হবে। শিহাব কবির নাহিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারের কাছে নিজেকে গ্রেফতারের আর্জি জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি বলেন, বিগত সরকারের আমলে একে একে দলটির 11 শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো হয়, এর মধ্যে মারা যান 10 জন। কিন্তু দেশের পট পরিবর্তন হলেও বেঁচে থাকা একমাত্র আজহারুল ইসলামের ওপর থেকে এখনো জুলুমের বোঝা নামেনি। এটিএম আজহারকে দ্রুত মুক্তি না দিলে তাকেও কারাগারে নিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। উৎপাদন খরচের চেয়ে কম দাম বা ডাম্পিং প্রাইসে বাংলাদেশে সুতা ও কাপড় বিক্রি করছে ভারত। চোরাই পথেও স্থলবন্দর দিয়ে ঢুকছে সুতা। এতে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের টেক্সটাইল শিল্প। গ্যাসের বাড়তি দাম, ব্যাংক সুদহার এবং ডলার বাজারের অস্থিরতায় সংকটাপন্ন বস্ত্র খাতের উৎপাদন। উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ বলছে, শিল্প খাতকে হুমকিতে ফেলে ভারতের স্বার্থ দেখেছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের দাম বাড়ালে কারখানার চাবি বিইআরসিকে দিয়ে হাত গুটিয়ে নেবেন ব্যবসায়ীরা। বস্ত্র খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মোট দেশের যে উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 13%। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল 1 কোটি মানুষ। এ খাতের দুর্দশা তুলে ধরতে গুলশানে জরুরি সংবাদ সম্মেলন করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। বলা হয়, দেশের বাজারে সুকৌশলে সুতা ডাম্পিং করছে ভারত। তাদের বাজারে দাম বেশি হলেও রপ্তানি মূল্য কম। এখানে পাঠানো হচ্ছে মানহীন সুতা ও কাপড়। সকল প্রকার সুতা আমদানি বন্ধ করে যেই পর্যন্ত আমাদের এই বর্ডারকে আপনারা কনফার্ম করতে না পারবেন, আমাদের কাস্টমস কনফার্ম করতে না পারবে, এখানে আবার অবকাঠামো না থাকবে, সেই পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া উচিত। না হলে অচিরে আমাদের এই শিল্প কিন্তু রুগ্ন শিল্প হয়ে যাবে। একদিকে পর্যাপ্ত গ্যাস সংকট, অন্যদিকে বাড়ছে দাম, ফলে কমছে উৎপাদন সক্ষমতা। আবারও বাড়লে বন্ধ করে দিতে হবে কারখানা। সো এবারের বিআরসির মিটিং এ আমাদের প্রশ্নের উত্তর হওয়া উচিত আমাদের 500 মিলের চাবি। ওকে ডান, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, এবার আপনারা এবার গ্যাসের প্রাইস 80 টাকা করে দেন, সমস্যা নাই। এই শিল্পকে ধ্বংস করার জন্য আবার আপনারা গ্যাস বিল বাড়ানোর পায়তারা করছেন, সেটা আমাদের বোধগম্য নয়। দেশের কারখানাগুলোতে অবিকৃত পড়ে আছে 8 থেকে 10,000 কোটি টাকার সুতা। জানানো হয়, স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ না হলে রুগ্ন শিল্পে পরিণত হবে দেশের বস্ত্র খাত। আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যে কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, আমাদের দেশে যে ভ্যালু এডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। সিপোর্টে সুতা আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ল্যান্ডপোর্টটা বন্ধ করতে হবে। বিগত পিরিয়ডে বিএনপি সরকারের আমলে এটা কিন্তু বন্ধ ছিল। যখন বর্ডার দিয়ে সুতা আসে, সেটা লোকালের জন্য আসে, এক্সপোর্টের জন্য আসে। এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? সরকার রাজস্ব হারাচ্ছে, ট্যাক্স হারাচ্ছে। আপনি যদি লোকাল পণ্য তৈরি করার জন্য সুতা আনেন, ইট ইজ ট্যাক্সেবল। ওই মিস ডিক্লারেশনে তারা যখন লোকালের জন্য নিয়ে আসে হায়ার কাউন্টের সুতারগুলো, তখন সরকার রাজস্ব হারায়। বিটিএমএ নেতারা বলেন, বস্ত্র খাত উন্নয়নে তৎপর ভারত সরকার, কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে উদাসীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শামীম ইসলাম। এই ব্যাপারগুলোতে তৎপর হওয়া উচিত দুটো কারণে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচাবে, আর একটা রাজস্ব সে হারাবে না। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা।
দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নিয়ন্ত্রণে নগরীতে নানান কর্মসূচি পালিত হয়েছে। সবগুলো বিক্ষোভ থেকে একই দাবি, দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মধ্যরাতে প্রেস কনফারেন্স করে একথা বলার জন্য উপদেষ্টাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে আতঙ্কিত নগরবাসী। জুলাই আন্দোলনে 24-এর উত্তরার এই নারী নেত্রীর কাছে জানতে চাই কেমন আছেন। নারী হিসাবে যে নিরাপত্তাহীনতার মধ্যে আমি আসলে প্রতি মুহূর্তে থাকছি, সেই জায়গা থেকে আসলে কোনোভাবে ভালো আছি এটা বলার সুযোগ নাই। শিক্ষার্থীরা রীতিমতো ভীত নিরাপত্তা নিয়ে। তারা ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মে, বক্তব্যে। রেপ কেস বেড়ে গেছে কিন্তু আমাদের কোনো বিচার হইতেছে না, এমনকি ল এনফোর্সমেন্ট কিছুই করতেছে না। প্রতিদিন 600-700 করে মানুষ ধরা হচ্ছে, কিন্তু তাহলে এই ছিনতাই, ধর্ষণেরা কারা করছে? 5 আগস্টের আগে আমরা যা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের ওই সময়ও যেমন ঘুম ছিল না, এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে ঘুম হয়েছে কিনা, সেই ঘুমটা আসলে আমাদের সেই শান্তির ঘুম আমরা ঘুমোতে পারছি না। জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা এক হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা। পুরো শহর জুড়ে মানুষ ফুঁসে উঠেছে। গত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে জরুরি সংবাদ সম্মেলন, সেটি কাউকে আশ্বস্ত তো করতেই পারেনি, বরঞ্চ মানুষজনকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। আর যে জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা। সচিবালয়ের কাছে শিক্ষা ভবনের সামনে পৌঁছানোর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। তা ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা। একটা সময় শুরু হয় ধস্তাধস্তি। পরে সেখানেই অবস্থান নিয়ে 9 দফা দাবি জানায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। গণ অভ্যুত্থানের পর থেকে আজকে এখন ফেব্রুয়ারি মাস, আমরা অনেক দেখেছি যে তারা কিছুই সামলাতে পারেন না, তারা মবের দাবিদাবি করেন। আপনি দায়ও নেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, আপনার কোনো যোগ্যতা নাই স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে আসীন থাকার। পরদিন মশাল মিছিলের ঘোষণা দিয়ে সেখান থেকে আবারও মিছিল করে টিএসসিতে শেষ হয় গণপদযাত্রা। এর আগে একই দাবিতে মানববন্ধন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেন অশান্ত, এ দায় নিয়ে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন না প্রশ্ন তোলেন তারা। সন্ধ্যায় একই দাবিতে আরও বেশ কয়েক জায়গায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিদেশিদের যৌথ চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তরুণ মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। নৃশংস সেই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও তার প্রভুরা জড়িত ছিল বলে দাবি করেন রিজভী। বলেন, বাংলাদেশের সম্ভাবনা ধ্বংস করে পঙ্গু করে দিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির বর্ধিত সভার প্রস্তুতির পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। জানান, দলের বর্ধিত সভায় বিভিন্ন পর্যায়ের 4000-এর মতো নেতাকর্মী থাকবেন। অ্যানি বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে বিএনপি গত 15 থেকে 16 বছর সাংগঠনিক তৎপরতা ও পুনর্গঠনের কাজ করতে পারেনি। এখন দলের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি নজর দেওয়া হচ্ছে। এ সময় জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। 2018 সালে পাওয়া 103 পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এসএম মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এসএম মেহেদী হাসান, যার প্রেক্ষিতে তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এদিকে 2018 সালে পাওয়া 103 পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক, 2018 এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবার নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়েছে। শুধু বৈচিত্র্য না, চলমান রফতানি পণ্যের বাজারও বড় করতে হবে, কেননা তৈরি পোশাকের অনেক বাজার এখনো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একই সুযোগ আছে অন্য পণ্যকে ঘিরেও, এমন পর্যালোচনা উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে। এ সময় বাণিজ্য উপদেষ্টা রফতানি কৌশল বদলানোর আশ্বাস দেন, তবে অধ্যাপক রেহমান সোবহানের পরামর্শ রাজনৈতিক মেরুকরণে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে বাংলাদেশকে। অর্থনীতি নিয়ে বিশাল টেনশনে সরকার। এখনও সাধারণের নাগালে নেই অনেক পণ্য আর সেবা, মানুষকে টিকতে হচ্ছে সঞ্চয় ভেঙে। ফলে গত এক বছরে সরকারের রাজস্ব কমেছে প্রায় 10,000 কোটি টাকা। বিনিয়োগে মন্দার প্রমাণ দিচ্ছে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমার হিসাব। এখনও স্বস্তি নেই ডলারের বাজারে। এই অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে সেই কৌশল নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। জমা হয়েছে তাদের প্রতিবেদনও। তারই খুঁটিনাটি জানাতে সম্মেলন আয়োজন করেছে গবেষণা সংস্থা সিপিডি। উদ্বোধনে গবেষকরা বলেন, বাংলাদেশ গদবাঁধা নিয়মে অর্থনীতির গতি ফেরাতে চাইছে, এতে নষ্ট হচ্ছে বাণিজ্য সম্ভাবনা। বাংলাদেশে এখনো বিদেশি বিনিয়োগ আনা সহজ না, কেননা এখান থেকে মুনাফা নিজের দেশে নিতে পারেন না বিনিয়োগকারী। উল্টো তাদের এই মুনাফা নতুন করে বিনিয়োগ করতে হয়। এই প্রবণতা থাকলে কেউ বাংলাদেশে শিল্প স্থাপন করবে না। গার্মেন্টস সেক্টরের যত দোষী দিয়ে এদের অনেক সমালোচনা আমরা করি। এদের বাইরে বলেন তো কোন সেক্টরে ওটার আশেপাশে কমপ্লায়েন্স আছে? এগুলো তো আমাদের লোকাল লেভেলে আমাদের এনশিওর করার কথা। তো সুতরাং প্রোটেকশন বা ইনসেন্টিভ স্ট্রাকচারকে বুঝতে হবে শুধুমাত্র শুল্ক কাঠামো দিয়ে না, এটার সঙ্গে কমপ্লায়েন্সের যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টাও। জানালেন কৌশল বদলাতে চায় অন্তর্বর্তী সরকার, তবে তার আগে বিনিয়োগকারীদের জন্য সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি সহজ করার পরামর্শ দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু। প্রোটেকশনিজম এমন জায়গায় চলে আসছে যে কি আসলে ওই এক্সপোর্ট রিলেটেড গ্রোথের যে প্রিন্সিপাল যে চিন্তাগুলো আছে এখান থেকে আমরা সরে গেছি, যে ইম্পোর্ট লিবারালাইজেশন ছাড়া এক্সপোর্ট হবে না আমার মতে। অ্যাকসেপ্টেবল কস্ট অফ এনার্জি আমাদের হয় যৌক্তিক দামে জ্বালানি নিশ্চিত করতে হবে, অথবা শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। তা না হলে আমদানি রপ্তানি কার্যক্রমে লজিস্টিক সহায়তা বাড়াতে হবে। এর বাইরে নতুন কোনো কৌশল নেওয়ার সুযোগ আপাতত সরকারের হাতে নেই। রপ্তানির বিকল্প পণ্য তৈরি হতে উদ্যোক্তাদেরও সময় দিতে হবে। এ সময় অধ্যাপক রেহমান সোবহান বলেন, শুধু কথা বললে সংস্কার হবে না, বিশ্ব বাণিজ্যে নিজের জাত চেনাতে হবে বাংলাদেশকে। শুল্ক ও ট্যারিফ আরোপ করা এখন রপ্তানি রাজনীতিতে নতুন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। উন্নত দেশগুলো সবার আগে নিজেদের সুবিধা বাগিয়ে নিতে চায়। এমন যুদ্ধে বাংলাদেশের মতো ছোট দেশকে টিকে থাকতে হলে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে এবং যত বেশি সম্ভব আলাদা বাণিজ্য সহায়ক চুক্তি সই করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার কৌশল নিয়ে সিপিডির সেমিনার শেষ হবে মঙ্গলবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বিটিআরসি সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল ওয়ান খুলতে সব আইনি বাধা কাটল। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়। মৎস্যজীবী জেলেদের তালিকা হালনাগাদ করছে সরকার। এতে প্রকৃত জেলেরা সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে ভোলার মনপুরার দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। ফরিদ আক্তার বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ের শুরুতেই জেলেদের নামে বরাদ্দের চাল বিতরণ করা হবে। এছাড়া আগের তুলনায় বেশি পরিমাণ চাল বরাদ্দের কথা ভাবছে সরকার। এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
উপজেলার ৩০০ কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করে প্রতিষ্ঠানটি। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজ করতেই এই কার্যক্রম। প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাক আহমেদ, সিএফও শাহাবুল আলম খান সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক দফা দাবিতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন তারা। সম্প্রতি ঢাকায় পেট্রো বাংলার আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। অস্থায়ী কর্মচারী পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে তারা চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বগুড়ার গাবতলীতে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পদ্মাপাড়া জেড ফোর্স। দুপুরে পদ্মপাড়া মসজিদের আর রহমান প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ক্রীড়া ও সামাজিক সংগঠন পদ্মপাড়া জেড ফোর্সের প্রধান পৃষ্ঠপোষক এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে, সেদিকে সরকারকে খেয়াল রাখার আহ্বান জানান আতিকুর রহমান। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, শিক্ষা জীবনের এই অর্জন ব্যক্তিগত কল্যাণে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। দর্শক, সেই সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।